নমস্কার বন্ধুরা, একঝুলি গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বাংলা সাহিত্যের সম্ভার থেকে তুলে এনেছি অর্পিতা সরকারের লেখা নীরবে তোমায় দেখি। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ব্লু জিন্সের ওপরে লালচে কালারের শর্ট কুর্তিটা পরে বাসে উঠতে বন্ধুরা লাফিয়ে উঠল। শেষ পর্যন্ত কাকু তোকে আসতে দিল। ইস বিয়াস, তুইরা এলে ট্যুরটা ইনকমপ্লিট থেকে যেত রে। কলেজে ট্যুরের টাকা জমা দেওয়ার পরে, এমনকি ফর্ম ফিল আপের পরেও বাপি বেঁকে বসেছিল। কারণ একটাই, ছেলেরাও তো ট্যুরে যাবে। 2019-এ দাঁড়িয়ে বিয়াসকে এটা শুনতে হবে ও ভাবতে পারেনি। তাই বিরক্ত হয়ে বলেছিল, প্লিজ বাপি, তুমি সেই প্রাচীন পন্থীদের মতো কথা বলো না তো। এদিকে মুখে তুমি সাম্যের গান গাইছ, আলোচনা সভায় গিয়ে ছেলে মেয়েদের সমান অধিকারের দাবি তুলছ, আর নিজের মেয়ের বেলায় বলছো ছেলেদের সাথে কলেজে ট্যুরে যেতে হবে না। বিয়াস কায়দা করেই গৌরীশঙ্কর বাবুকে রাজি করিয়েছে। বয়সকালের একমাত্র সন্তান বলেই বোধহয় বাপির বিয়াসকে নিয়ে এত দুশ্চিন্তা। বিয়াসের মায়ের দুটো সন্তানই গর্ভে মারা গিয়েছিল। ডাক্তাররা বাচ্চার আশা ছেড়ে দিতে বলেছিল। সেই অবস্থায় বিয়ের প্রায় 11 বছর পরে বিয়াস জন্মেছিল। তাই গৌরীশঙ্কর বাবু আর ইন্দিরা দেবীর কাছে বিয়াস 7 রাজার ধনের মতো। কিন্তু এই অতিরিক্ত আদরটাই বিয়াসের একেবারে না পছন্দ। সেই মাধ্যমিক থেকে বাবা মায়ের সাথে ঝগড়া করে যাচ্ছে বিয়াস। ওর মাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে বাপি আগে থেকে ছুটি নিয়ে রাখত। পরীক্ষা হল থেকে বেরোলেই হাতে ডাব থাড়িয়ে বলতো, প্রচুর কষ্ট হচ্ছে না রে মামুনি, খেয়ে নে। বন্ধুদের হাসি আর টিপ্পনি শুনেও বাপি বলতো, ওসবে কান নিস না। এই নিয়ে ঝগড়া চলতো মা ও বাপির সাথে। কেন তোমরা আমায় বড় হতে দেবে না? এই বিয়াসের একমাত্র দাবি ছিল। অনেক বলে একটু পরিবর্তন হলেও ওকে নিয়ে পজিটিভনেস একটুও কমেনি বাপির। তাই কলেজ ট্যুরে দীঘা যাওয়ার কথা শুনে প্রথমেই বারণ করে দিয়েছিল। সাথে এও বলেছিল, আমি দিন 2-1-এর মধ্যেই সিমলার টিকিট কাটছি, বুঝলি? আমরা 3 জনে মিলে মজা করে ঘুরে আসবো। বিয়াস রেগে গিয়ে বলেছিল, না, আমি সিমলা যাব না, আমি ফ্রেন্ডদের সাথে দীঘায় যাব। সেদিন থেকে বাড়ির পরিবেশে একটা চাপা উত্তেজনা কাজ করছিল। বিয়াসের আড়ালে বাপি মা এই ট্যুর নিয়ে অনেক আলোচনাও করেছে। শেষ পর্যন্ত মা রাজি হলেও বাপি কিছুতেই রাজি হচ্ছিল না। বাপির এই পজিটিভনেসের জন্য এখনো পর্যন্ত একটা প্রেম পর্যন্ত করে উঠতে পারেনি বিয়াস। সেদিন থেকে বুঝেছিল প্রেমটা ওর কপালে জাস্ট নেই। বাপি মায়ের আদরের অত্যাচারে, অকারণ শাসনে ওকে বাঁচতে হবে। তাই বিয়াসও নতুন স্ট্র্যাটেজি আবিষ্কার করেছে। ও কাঁদছে দেখলেই বাপি গলে গিয়ে সবেতেই রাজি হয়ে যায়। সেই কান্না আর কিছু যুক্তিকে সামনে রেখেই দীঘা যাওয়ার প্ল্যানটাকে সাকসেসফুল করেছে সে। অনেক কষ্টে রাজি করিয়েছে বাপিকে। রাজি ঠিক বলা চলে না, কিছুটা নিমরাজি। ওতেই চলবে ভেবে প্যাকিং কমপ্লিট করেছিল বিয়াস। বেরোনোর সময়ও বাপির মুখে চাপা অভিমান দেখেছিল। বাচ্চাদের মতো ঠোঁটটা ফুলিয়ে বলেছিল, দেখো, বন্ধুদের মাঝে যদি বাপিকে মনে পড়ে তো 2-1টা ফোন করো। বাপির চুলগুলো এলোমেলো করে দিয়ে বিয়াস বলেছিল, এই তো সবে 2 বছর পরে তোমার রিটায়ারমেন্ট বাপি, এবার তো একটু বড় হও প্লিজ। নিশ্চয়ই ফোন করব, তুমি মন খারাপ করো না, মাত্র 2টো তো দিন। মা হাত রেখে বলেছিল, ছেলেবেলার স্বাধীনতাটা উপভোগ করে নে মা। সবে 2nd ইয়ারে উঠেছে বিয়াস। নামের সাথে ওর চরিত্রের বড্ড মিল। বিপাশা নদীর মতোই ও খরস্রোতা। পাথরে ধাক্কা খেয়েও
যার গতি দুর্বল হয় না। বন্ধুরা বলে বিয়াসকে নদী না বলে ঝর্ণা বলাই বেস্ট। ছিপছিপে চেহারার বিয়াসের মুখে এখনো পর্যন্ত কোনো দুশ্চিন্তার ছায়া কেউ দেখেনি। পড়াশোনা ভালোই করে, তবে ভীষণ সিরিয়াস নয়। 2 নম্বর কম পেলে রিভিউ করার জন্য পাগল হয়ে যাওয়া স্টুডেন্টদের দলে পড়ে নাও। বরং নাচ নিয়ে একটু বেশি পজিটিভ। নাচের গুরুকে নিয়ে কেউ কথা বললে বিয়াস তাকে 2টো থাপ্পড় ধরিয়ে দিতেই পারে। এমনিতে বিয়াস খুব হাসি খুশি, কিন্তু রেগে গেলে ও ভয়ঙ্কর। বন্ধুরা সবাই ওর গুণগান ভালোই জানে, তাই ওকে একটু সমঝে চলে। পিঠের ব্যাগটা ওপরের ব্যাংকে তুলে সিটে বসতেই গদিওয়ালা সিটের নরম ভাবটা অনুভব না হয়ে বরং একটু শক্ত লাগলো। বিরক্তিতে ভ্রু কুঁচকে উঠে দাঁড়াতেই দেখতে পেল ওর সিটে একটা মোবাইল ফোন পড়ে আছে। এই স্ক্রিনের সাইজ 5.5 ইঞ্চি হবে, নামি কোম্পানির মুঠো ফোন। ফোনটা খুলেই দেখলো পাসওয়ার্ড অব্দি নেই। মনে মনে বলল, কি কেয়ারলেস রে বাবা, নিজের মোবাইলটাও সামলে রাখতে পারে না। এমন পাবলিকতার মানে কলেজে আছে। বিয়াসের কাছে তো ওর স্কাই ব্লু মোবাইলটা ভীষণ প্রিয়। মা বলে, কি সব যে খুটখাট করিস দিনরা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, অনলাইন শপিং সবই তো এই মোবাইলটা থেকেই। এমনকি বাড়িতে কম্পিউটার থাকা সত্ত্বেও ওর প্রিয় সিনেমাও ও মোবাইলেই দেখে। তাই কারোর মোবাইল পড়ে থাকতে দেখে অবাকই হয় বিয়াস। মোট 3টে বাসে করে ওরা স্টুডেন্টরা যাচ্ছে, আরেকটাতে প্রফেসররা। তবে প্রতি বাসে 2জন করে প্রফেসরও আছেন। তুলনামূলক কম বয়সী লেকচারাররা আছেন স্টুডেন্টদের বাসগুলিতে। বিয়াস উঠতেই কুণাল বলল, খুব ইচ্ছে ছিল আমাদের কেমিস্ট্রির বিমানবাবু আমাদের বাসেই যাবেন। সারাটা রাস্তা কোয়ান্টামের ফর্মুলাগুলো বুঝতে বুঝতে যাব। বাস শুদ্ধ সকলে হেসে উঠল। কারণ একটাই, কুণালকে বিমানবাবু মোটেই সহ্য করতে পারেন না। অকারণ অবান্তর প্রশ্ন করে আসল পড়ায় ব্যাঘাত ঘটানোর জন্যই কুণাল মার্ক হয়ে গেছে বিমানবাবুর চোখে। রিতেশ বলল, স্যার বোধহয় তুই এই বাসে আছিস দেখেই পালিয়েছে। স্যারের বিপি বাড়িয়ে দিবি তুই। বিয়াসদের বাসে এখনো কোনো প্রফেসর আছে সেটা দেখেনি বিয়াস। তার আগে ওর সিটে এই ফোনটা নিশ্চয়ই এই বাসে করে নিয়ে যাচ্ছে এমন কারো। পাশ থেকে মালবিকা বলল, কি রে, অমন বিরক্ত হয়ে রয়েছিস কেন? বিয়াসের পাশে যে মালবিকা বসবে এটা বন্ধুরা জানে, তাই মালবিকার পাশের সিটটা সবাই ফাঁকা রেখেছিল। বিয়াস বলেছিল, লাস্ট মুহূর্তে বাপিকে রাজি করিয়ে ঠিক পৌঁছে যাব, তাই আমার সিটটা রাখবি, বুঝলি? বাড়ি থেকে বেরোনোর আগেই মালবিকার ফোনে মেসেজটা ঢুকেছিল, আসছি রে, আমাকে ছাড়া বাস স্টার্ট করবি না। বিয়াসের সাথে ওর বন্ধুত্ব সেই 11 থেকে। একে অপরকে এতটাই চেনে যে অনেক কথাই মুখে না বললেও ওরা বুঝে যায়। এই যেমন অন্য বন্ধুরা যখন বলেছিল বিয়াস বোধহয় আসবে না, তখন মালবিকার মন বলছিল বিয়াস আসবে। তাই বিয়াসকে দেখে সকলে চমকে গেলেও মালবিকার মুখে হালকা হাসির রেখা ছুঁয়ে গিয়েছিল। মনে মনে বলেছিল, জানতাম তুই আসবি। মালবিকা বলে, আমি বিয়াসকে খুব ভালো করে চিনি। আর বিয়াস বলে, সব বন্ধুর মধ্যেও বেস্ট ফ্রেন্ড বা বেস্টি বলে যদি কেউ থাকে সেটা মালবিকা। হ্যাঁ, ও আমার বেস্টি। তো সেই বেস্টির দিকে তাকাতেই বিয়াস বলল, তুই নতুন মোবাইল কিনেছিস আর আমায় বলার প্রয়োজনটাও মনে করিসনি। আর আমি মাথার একটা ক্লিপ কিনলেও তোকে জানাই মালবিকা। মালবিকা আকাশ থেকে পড়ার মুখ করে বলল, আমি ফোন কিনেছি,
কই না তো। কথা বলে নিজের হ্যান্ডব্যাগ থেকে ফোনটা বের করে বলল, এই দেখ, আমার গত বছরের ফোন। যতদিন চলবে একে আমি আগলে রাখবো। এতে আমাদের দুজনের কত স্মৃতি আছে বলতো, কত ছবি, কত মেসেজ, এমনকি নির্ঘুম রাতের খিল্লি অবধি আছে নিশ্চিন্তে সেভ করা। তাই একান্ত খারাপ না হলে একে বাতিল করার কোনো ইচ্ছে নেই রে বিয়াস। বিয়াসের দুই ভ্রুর মাঝে চিন্তার ছাপ, সুন্দর মুখটায় দুশ্চিন্তার ছায়া। মালবিকা বলল, কে রে, কি হয়েছে? বিয়াস ফোনটা দেখিয়ে বলল, তুই দেখিসনি এটা আমার সিটে পড়েছিল? মালবিকা বলল, আমি তো তুই আসছিস কিনা দেখার জন্য জানলার ধারে বসে জানলা দিয়ে তাকিয়েছিলাম, কই খেয়াল করিনি তো। তবে আমি যখন এই সিটটাতে বসলাম তখন এটা ছিল বলে মনে হচ্ছে না তো। বিয়াস একটু চিন্তিত মুখে বলল, যদি বাসের কারোর হয় তো ভালো, আর যদি অন্য কোনো বাসের হয় তাহলে এখন খুঁজে বের করতে হবে, বুঝলি। মালবিকা বলল, আমাদের তো কলেজ থেকেই বলে দিয়েছিল গড়িয়ার এই স্ট্যান্ডে 4টে বাস থাকবে, আমরা এসে যে যার সিটে বসবো। তাই আমাদের সিটে তো পড়ে থাকার কথা নয় রে। বিয়াস এবার একটু অন্যমনস্ক ভাবে বলল, তা তুই বাড়ি থেকে কি ট্যাক্সিতে এলি? মালবিকা বলল, না রে, ছোড়দা বাইকে করে দিয়ে গেল। আমি বাড়ির গাড়িতে। বাবি আসতে চেয়েছিল, আমি বলেছি প্রফেসররা গার্জেন অ্যালাউ করবেন না। এসব ঢপ দিয়ে আসতে হয়েছে রে, বাপিকে নিয়ে আসতে হতো। একই বাসে ছেলে মেয়ে যাচ্ছে দেখে আমায় আবার বাড়ি ফিরিয়ে নিয়ে চলে যেত। বাপি জানে মেয়েরা আলাদা বাসে যাবে। মালবিকা হেসে বলল, বিয়াস তুই পারিসও বটে। কি করব বল, এখনো ছেলে মানুষই করলে এমন বলতেই হবে। কিন্তু ফোনটা কার বলতো? মালবিকা ফোনটা হাতে নিয়ে হেসে গড়িয়ে পড়ল, এই বিয়াস, তুই কি আমাকে বোকা বানাচ্ছিস? এটা তো তোর মোবাইল রে, দেখ হোম স্ক্রিনে তোর ছবি। বিয়াস চমকে উঠে ফোনটা নিয়ে দেখলো, হ্যাঁ, হোম স্ক্রিন জুড়ে ওর হলদে ওড়না উঠছে, সম্ভবত কলেজের গেটের সামনে তোলা। বয়সটা তা 5 মাস তো হবেই, এটা সেকেন্ড ইয়ারের ছবি নয়। মালবিকা আবার ফোনটা কেড়ে নিয়ে বলল, এই কবে কিনলি রে, কত পড়লো? আগের কিউটটা আছে তো? ওতে কিন্তু আমাদের অনেক মুমেন্ট বন্দি করা আছে। বিক্রি করলি ভাবলে আগে ওগুলো আমায় সেন্ড কর। বিয়াস অবাক চোখে তাকিয়ে বলল, বিশ্বাস কর মালবিকা, এটা আমার মোবাইল নয়, বন্ধুদের মধ্যে ইচ্ছে করে কেউ বোকা বানাচ্ছে। গ্যালারি ওপেন করতেই বিয়াসের নানা অঙ্গভঙ্গির ছবি, এমনকি কলেজ গেটের বাইরে হাঁ করে ফুচকা খাওয়ার ছবি অবধি। ফেস্টের নাচের ছবিতে পুরো গ্যালারি ভর্তি। এমনকি ক্লাসে এক মনে বিয়াস লিখছে তার ছবিও এই মোবাইলটাতে আছে। বিয়াস নিজেও বোধহয় ওর এত ছবি কোনোদিন তোলেনি। মালবিকা একটু সেলফি পাগল আছে, তাই ও ছবিগুলো দেখে এক্সাইটেড হয়ে বলল, এই বিয়াস, কি দারুণ ছবি তোলার হাত রে, তুই ঘামে ভিজে চুলগুলো কপাল থেকে সরাচ্ছিস, তার ছবিটাও কি সুন্দর তুলেছে দেখ। একে দিয়ে আমাদের ট্যুরের ছবিগুলো তোলালে হয়, ফেসবুকে ছবিগুলো পোস্ট করানো যাবে বল। মালবিকা বরাবরই এমন একটু হালকা স্বভাবে, কিন্তু বিয়াসের কপালে চিন্তার রেখা। সিটে বসে মালবিকার বকবক শুনতে শুনতেই ফোনটা ঘাঁটছিল বিয়াস। যদি কোনো ক্লু পাওয়া যায়। গোটা গ্যালারিতে অন্তত গোটা 20-25 ছবি হবে, আর কন্ট্যাক্ট নম্বরে বিয়াসের 2টো নম্বরই আছে। একটার পাশে লেখা রয়েছে নদী, অন্যটার পাশে দামাল বিয়াস। অবশ হয়ে আসছিল বিয়াসের হাত।
এটা কার ফোন? ভাবনার মধ্যে গভীরভাবে ডুব দিল সে। কলেজের প্রথম দিন থেকে মনে করলে তিনজনের মুখ চোখের সামনে ভেসে ওঠে। এক, ওদের ডিপার্টমেন্টের সৌরনীল, যে অকারণ গোটা ক্লাস জুড়ে বিয়াসের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। এখনো অবধি একই ডিপার্টমেন্টে পড়েও সৌরনীলের সাথে পরিচয় হয়নি তার। ছেলেটার দিকে বিয়াস যে কয়দিন তাকিয়েছে, সে কদিন মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকানোর চেষ্টা করেছে। একদিন মালবিকা বলেছিল, হ্যাঁ রে সৌর, তুই বিয়াসের দিকে তাকিয়ে কি দেখিস রে? সৌর নাকি লজ্জা লজ্জা মুখ করে বলেছিল, ওকে দেখি, ওকে আমার খুব ভালো লাগে। মালবিকা বলেছিল, তা প্রপোজ করে দে। সৌর নাকি ঘেমে নিয়ে তুতলে বলেছে, না মানে বিয়াসকে আমার বড্ড ভয় করে। বিয়াসের অবশ্য এমন ভীতু টাইপের হা করা ছেলে দু চোখের বিষ, তাই সৌরনীলকে নিয়ে কোনোদিন ভাবেনি সে। বরং বন্ধুদের বলেছে, কিছুদিন পরে আমি টাকা দেব, সৌরনীলকে তোরা চোখের ডাক্তারের কাছে নিয়ে যাস। এভাবে অপলক তাকিয়ে থাকতে থাকতে ওর চোখের মধ্যে ফ্লুইড কমে যাবে, তখন ড্রপ দিতে হবে। সৌরনীল নাকি বিয়াসের কথাটা শুনে বলেছিল, বিয়াসকে দেখতে দেখতে আমি অন্ধ হয়ে যেতে চাই। এমন ন্যাকা মার্কা কথাবার্তা বিয়াসের অসহ্য লাগে, তাই সৌরনীলের তাকানোকে ও মোটেই ভালো মত পাত্তা দেয়নি। সামনে বলতে ভয় পায় বলে কি ও এভাবে ফোন ফেলে রেখেছে বিয়াসের সিটে? অনেকের মতো ও জানতো বিয়াস মালবিকার পাশেই বসবে। 3টে সিট পরেই সৌরনীল বসে আছে। তাকিয়ে দেখল বিয়াস কানে হেডফোন গুঁজে গান শুনছিল, আর চোখ দুটো বিয়াসকে খুঁজছিল কোথাও। এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে যাচ্ছিল। সৌরনীল বাদে আরও 2টো নাম মাথায় এলো তার। দ্বিতীয় নামটা হলো কলেজ ইউনিয়নের লিডার অর্পণ মল্লিক। কলেজের ফার্স্ট ডে থেকে বিয়াসের প্রতি যে ওর চাপ আছে, সেটা বিয়াস বেশ ভালো মতোই বুঝতে পেরেছিল। যতই অ্যাটিটিউড দেখা, বিয়াসকে দেখলেই ওর কথাবার্তা একটু হলেও আড়ষ্ট হয়ে যায়। আর বিয়াসের ষষ্ঠ ইন্দ্রিয় তখনই সচেতন করে বলে, সাবধান বিয়াস। অর্পণ নাকি 5 বছর ধরে এই কলেজের জিএস। কলেজ কর্তৃপক্ষ নাকি চেষ্টা করে ওকে পাশ করাতে পারছে না। পাশ করে নিজের কেরিয়ার গোছানোর থেকেও জিএস থাকাটা বোধহয় ওর কাছে বেশি সম্মানী। বড় লোকের বকে যাওয়ার টাইপের এই ছেলে অর্পণ। বেশিরভাগ সময় কেয়ারলেস বিউটিতে বিশ্বাসী। কে বলে কেয়ারলেস বিউটি কথাটা শুধু মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য? কিছু কিছু সময় তো ছেলেরাও এলোমেলো উদাসীন টাইপের সুন্দর হবার আপ্রাণ চেষ্টা করে। যেমন অর্পণ ফেডের জিন্সের ওপর খাদির পাঞ্জাবি পরে আর ট্রিম করা হালকা দাড়ি, মাথায় এলোমেলো ঝাঁকড়া চুলে সকলকে বোঝাতে চায় নিজের সম্পর্কে ও ঠিক কতটা উদাসীন। কিন্তু বিয়াস খেয়াল করে দেখেছে, কথা বলতে বলতে অর্পণ ওর আঁচড়ানো চুলটাকে ইচ্ছে করে এলোমেলো করে দিচ্ছে। বিয়াস এই ধরনের পাবলিককে আঁতেল বলে। কথায় কথায় ফ্রয়েড আওড়ায়, আর কার্ল মার্কস লেনিনের মতাদর্শ নিয়ে বড় বড় লেকচার ছাড়ে। ঠোঁটের ডগায় থাকে দামি সিগারেট। এই অর্পণকে বিয়াস জাস্ট ইগনোর করেছে। কলেজের ফার্স্ট দিনই অর্পণ এসে বলেছিল, কোনো ছেলে যদি কখনো তোকে বিরক্ত করে, একবার শুধু অর্পণ মল্লিককে ডাকবে, ব্যাস। বলার ভঙ্গিমায় অহংকার সুস্পষ্ট ছিল। বিয়াস হাসি মুখ করে বলেছিল, বোধহয় ডাকার প্রয়োজন হবে না। অর্পণের চোখের বিস্ময়কে উপেক্ষা করেই বিয়াস বলেছিল, ওইটুকু উত্তর দেওয়ার মতো ক্ষমতা বিয়াস চ্যাটার্জির আছে, তাই টেনশন করবেন না দাদা ভাই। অর্পণ তাড়াতাড়ি শুধরে দিয়ে বলেছিল, না দাদা ভাই নয়,
আমাকে অর্পণ দা বলেই ডেকো। বিয়াস আরেকটু হেসে উত্তর দিয়েছিল, যদি কখনো সত্যিই টাকার দরকার হয় তাহলে অবশ্যই দাদা ভাই বলেই ডাকবে। অর্পণের নিখুঁত ট্রিম করা দাড়ির ভাঁজে বিস্ময়কে আটকে রেখে বিয়াস সামনে দিয়ে গটগট করে চলে এসেছিল। আর সেই মুহূর্ত থেকেই বিয়াস হয়ে গিয়েছিল ওদের ডিপার্টমেন্টের সব থেকে সাহসী। নিজের হাসি খুশি স্বভাবের জন্যই সকলের প্রিয় হয়ে উঠেছিল খুব সহজেই। তারপরেও কলেজের ফেস্টের দিন নাচের প্রোগ্রামের শেষে অর্পণের মুগ্ধ দৃষ্টি দেখেছিল। ওর মতো ডেসপারেট ছেলের পক্ষেই বোধহয় বিয়াসের এত ছবি তোলা সম্ভব। যেহেতু ইউনিয়নের লিডার, তাই যে কারোর হাতে মোবাইলটা ধরিয়ে দিয়ে নির্দেশ দিলেই সে বিয়াসের দুটো ছবি তুলে অর্পণকে দিয়ে দেবে। বড় লোকের ছেলের এমন ফোন নষ্ট করতেও গায়ে লাগবে না। এই বিয়াস, বিয়াস কি ভাবছিস রে এত? বাসে উঠে থেকে দেখছি তুই কেমন যেন অন্যমনস্ক হয়ে আছিস। পাশের সিট থেকে অনুষ্কা বলল। বিয়াস সামনে নিয়ে বলল, ওখানে গিয়ে কি করবো তাই প্ল্যান করছি রে। মালবিকা বলল, এই স্যাররা আসছেন, এবারে মনে হয় বাস ছাড়বে। বিয়াস হেলান দিয়ে বসার আগেই দেখল বয়স্ক প্রফেসররা কেউ নয়, দুজন অল্প বয়সী লেকচারার উঠলেন বাসে। দুজনেই পাস কোর্সের লেকচারার। পাস কোর্সের ক্লাস করার সময়ই যা দেখা হয় এনাদের সাথে। দেবাশিস স্যার ভীষণ মাইডিয়ার, কিন্তু কৃষাণু স্যার বড্ড রাশভারী। বয়স এই 27-28 হবে ওনাদের। দেবাশিস স্যার উঠেই বললেন, ব্রেকফাস্ট করে বাসটা স্টার্ট করা হবে, বুঝলে? কৃষাণু স্যার আলতো স্বরে বললেন, যে যার সিটে বসো, আনন্দ করো, কিন্তু কোনো রকম অসভ্যতামি নয়। মালবিকা বলল, এই বিয়াস, কৃষাণু স্যারের মুখটা দেয়, কেউ যেন জোর করে নিম পাতা গিলিয়ে দিয়েছে রে। অমন মুখ করেই বোধহয় দীঘার বিচে ঘুরে বেড়াবে। বিয়াস বলল, না রে, পার্সোনালিটি থাকাটা জরুরি। ওই দেখ সবাই মিলে দেবাশিস স্যারের কি অবস্থাটা করেছে। ওরা তাকিয়ে দেখল ব্রেকফাস্টের প্যাকেট বিলি করতে করতে স্যার নাজেহাল হয়ে গেছে। ছেলেগুলো নিজের পকেট লুকিয়ে বলছে, পাইনি স্যার। স্যার অসহায় চোখে তাকিয়ে বলছে, তোমায় দিলাম যে। হাল ছাড়া গলায় বললে, আর তো মাত্র কয়েকটা প্যাকেট পড়ে আছে, মেয়েরা তো এখনো খাবার পায়নি সবাই। বিয়াস উঠে দাঁড়িয়ে একটু চিৎকার করে বলল, স্যার, স্যার, ওই কলা ডিম ওদের দিয়ে দিন। সামনেই একটা রেস্টুরেন্ট পড়বে, আমরা যে কয়জন পাইনি তারা আলু পরোটা খেয়ে নেব। এখানে আলু পরোটা ব্যাপক বানায় স্যার, উইথ আচার। কথাটা বোম পড়ার মতোই পড়ল বাসে। প্রায় গোটা 15 প্যাকেট এসে জমা হলো দেবাশিস স্যারের হাতে। নীলাদ্রি আর চন্দ্রানী বলল, স্যার এলে আমরা সবাই খাবো। দেবাশিস স্যার হেসে বললেন, 12টা প্যাকেট কম পড়েছিল। বিয়াসের হাতে প্যাকেটটা দিয়ে বললেন, ব্রিলিয়েন্ট, বাঁচালে আমায়। নীলাদ্রি ওর দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, দীঘায় পৌঁছে বিয়াসের টাকায় বিচের ধারে বসে ব্রেকফাস্ট করব, চিটিং করার শাস্তি। বিয়াস একটু হেসে বলল, সে তোদের আমি একদিন খাইয়ে দেব না হয়। তাই বলে আজ ব্যাসে প্যাকেট নিয়ে তোরা যা করছিলি ওটা জাস্ট বদমাইশি, নেওয়া যায় না রে। বিয়াস কোনো মতে খাবারটা খেয়ে আবার ফোনটাতে মন দিল। মালবিকা ফিসফিস করে বলল, আজ তোকে বড্ড অন্যরকম লাগছে রে বিয়াস, ফোনটা কি সত্যিই তোর নয়? বিয়াস খাড় নেড়ে বলল, না রে, সত্যি ওর ফোনটা আমার নয়, কিন্তু কার সেটাই খুঁজবার চেষ্টা করছি। আমার নম্বর দুটো ছাড়া তো আর কিছুই নেই রে। সরণীর অর্পণ বাদ দিলেও
আরেকটা নাম মাথায় আসছে বিয়াসে, কিন্তু সে এরকম কিছু অ্যাটলিস্ট করবে না। এতটা রোমান্টিকভাবে প্রপোজ করার পাবলিক তো সে নয়। তবু একবার আর চোখে তার দিকে তাকালো বিয়াস। তার উদাসীন চোখ বাইরের দিকে, হাতে ম্যাগাজিনের পাতা আপন খেয়ালে উড়ে যাচ্ছে। সামনে বিয়াস উপস্থিত, তবুও তার দৃষ্টিতে রয়েছে প্রাকৃতিক নিস্তব্ধতা। না, বিয়াস এখনো জানে না এই নামটাকে সৌরনীল বা অর্পণের সারিতে অ্যাড করা যাবে কিনা, কারণ সে স্পষ্টভাবে কোনো ইঙ্গিতই বিয়াসকে দিয়ে উঠতে পারেনি এখনো পর্যন্ত। তবু কেন যে বিয়াসের মনে হয় সে একটু হলেও বিয়াসের প্রতি দুর্বল, সে অবশ্য বিয়াস বোঝে না। নিজের মনকে বারবার প্রশ্ন করেছে, তবে কি বিয়াস নিজেই তার প্রতি দুর্বল, তাই এমনটা মনে হয়? মন কোনো সুনিশ্চিত উত্তর না দিয়ে মুচকি হেসে বলেছে, অনুভূতিগুলো বড্ড সূক্ষ্ম হয়, তাই সেগুলো উপলব্ধি করতে গেলে খুব ধীরে ধীরে অনুভব করতে হবে। বিয়াস তাই নিজের স্বভাব বিরুদ্ধভাবেই তার সামনে চুপ করে থাকে, না হলে সৌরনীল বা অর্পণের মতো করেই ইগনোর করতে শুরু করত। কিন্তু ইগনোর করার বদলে আগ্রহী হয়ে ওঠে বিয়াস তার নিস্পৃহতা দেখে। মালবিকাকে সব কথা বললেও এই কথাটা কিছুতেই বলে উঠতে পারেনি সে। অথচ বিয়াস ক্লাস করতে করতে একদিন পরিষ্কার দেখেছিল সে বিয়াসের দিকে তাকিয়ে অন্যমনস্কভাবে কিছু ভাবছে। তার চোখে মুখে লেগেছিল মুগ্ধতা। ওই মুগ্ধ দৃষ্টির সামনে বিয়াসের মতো দর্শী মেয়েও লজ্জা পেয়ে গিয়েছিল। বিয়াসের মা বলে, ভগবান নাকি বিয়াসকে ছেলে করতে করতে মেয়ে করে ফেলেছেন। লজ্জা নামক বস্তুটি নাকি বিয়াসের শরীরে তিল মাত্র নেই। আর এই অতিরিক্ত সাহসও নাকি মেয়েদের থাকা উচিত নয়, যেটা বিয়াসের আছে। কিন্তু বিয়াস মাকে বলে উঠতে পারেনি যে বিয়াসও লজ্জা পায়, শুধু তাকে দেখলেই লজ্জা পায়। মালবিকা বলল, এই তুই দেবাশিস স্যারের দিকে অমন হাঁ করে তাকিয়ে আছিস কেন রে? বিয়াস ঠোঁট চিপে হেসে বলল, স্যার কিন্তু দারুণ হ্যান্ডু রে। মালবিকা টিপ্পনি কেটে বলল, আবার ব্যাচেলারও, ট্রাই করতে পারিস কিন্তু। বিয়াস কাঁধ ঝাঁকিয়ে বলল, না বস, প্রেম আপনা আপনি হয়ে যায়, ওসব ট্রাই করতে হয় না। মালবিকা বলল, অর্পণদা এসেছিল জানিস তো? এসেই বলল বিয়াস আসেনি। ওকে বলো কোনো প্রবলেম হলে যেন আমার ফোন নম্বরে একটা মিস কল দেয়, আমি পাশেই বসে আছি, চলে আসব। আর তোর একনিষ্ঠ পূজারি সৌরনীল বার দুয়ে তো খোঁজ করেছিল রে, তুই উঠতে এসে নিশ্চিন্ত হয়ে গিয়ে নিজের জায়গায় গিয়ে বসল। বিয়াস বলল, দাঁড়া দাঁড়া, এই ফোনে কি গান লোড করা আছে দেখি তো। উড়িয়ে যখন পেলাম তখন একটু গানই শুনি। এমএক্স প্লেয়ার খুলতেই আরেক চমক, 15টার মতো গান লোড করা আছে, সবকটাই বিয়াসের পছন্দের। এমনকি এর মধ্যে গোটা সাথে গান তো নিজেই নেচেছে। একটু একটু করে ফোনটার প্রতি আকর্ষণ তৈরি হচ্ছে বিয়াসের। ফোনের গ্যালারি ভর্তি ওর ছবি, কন্ট্যাক্ট লিস্টে শুধু ওর দুটো নাম, মিউজিক গ্যালারিতে ওর পছন্দের গান। এটা যদি বিয়াসকে প্রপোজ করার টেকনিক হয়, তাহলে বিয়াস অলরেডি ফিদা। আরো চমক বাকি ছিল বিয়াসের। ভিডিওতে রয়েছে ওর কলেজ ফেস্টের 20 মিনিটের নাচের সেই ভিডিও। দেখেই চমকে উঠল বিয়াস। ভিডিওর ওপর লেখা, খরস্রোতা বিয়াস নাচের তালে। বিয়াসের ঠোঁটের কোণে হালকা হাসির রেখা। উঠে দাঁড়িয়ে বিয়াস চেঁচিয়ে উঠল, এই ফোনটা আমি কুড়িয়ে পেয়েছি, এটা কার?
পাশের সিটে পড়েছিল। সকলের মধ্যেই একটা তৎপরতা লক্ষ্য করল বিয়াস। সকলেই নিজের নিজের পকেট ব্যাগ হাতড়ে দেখছে নিজের ফোন ঠিক জায়গা মতো আছে কিনা। বিয়াস এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে, যাকে সৌরনীল আর অর্পণের পরে রাখবে কিনা ভাবছিল। গোটা বাসের মধ্যে একমাত্র তারই কোনো চঞ্চলতা দেখল না বিয়াস। হঠাৎই বিয়াসের দিকে চোখ পড়তে যেতেই সে সচল হলো। আলতো করে নিজের পকেটে হাত দিয়ে তার ফোনটা আছে কিনা দেখবার চেষ্টা করল। তারপর নিশ্চিন্ত হয়ে ঘাড় নিচু করে আবার ম্যাগাজিনের পাতায় মন দিল সে। বিয়াস তার দিকে তাকিয়েছিল অপলক, কিন্তু সে আর তাকালো না বিয়াসের দিকে। বিশ্বপক্ষ মনোজিৎ বলল, বিয়াস, তুই বরং ফোনটা আমায় গিফট করে দে। আমি আমার পুরোনোটা ওয়ালেক্সে দেবো ভাবছিলাম, তাই হয়তো গড আমার জন্যই তোর হাতে ওটা পাঠিয়ে দিয়েছে। তুই ওটা আমাকে দিয়ে দে তো। দেবাশিস স্যার আর কৃষাণু স্যার বললেন, কোনো হট্টগোল নয়, বিয়াস ফোনটা দাও দেখি, আমরা দেখছি। বিয়াস খিলখিল করে হেসে উঠল, জাস্ট ফান। এই দেখো, এটাতে আমারই ছবি দিয়ে ওয়ালপেপার করা। সবাই বড্ড চুপচাপ ছিল, তাই সবাইকে ওয়ার্ম আপ করলাম আর কি। বন্ধুরা হাসতে হাসতে বলল, এই জন্যই তো তুই বিয়াস, এই ইউনিক ভাবনাগুলোর জন্যই তোকে মিস করি। বিয়াস একটু কায়দা করে বলল, বেশ বেশ, এত প্রশংসার দরকার নেই। সবাই চাঁদা তুলে আমায় একদিন খাইয়ে দিস। দেবাশিস স্যার হাসতে হাসতে বললেন, তোমরা এনজয় করো। বিয়াস আবার নিজের সিটে বসে ফোনটা ঘাঁটতে লাগলো। ফেসবুক, হোয়াটসঅ্যাপ তো নেই এই ফোনটাতে, এমনকি সিমও নেই, কিন্তু একটা নোটপ্যাড আছে। নোটপ্যাডে অনেক লেখা। মালবিকা ফেসবুকে মন দিয়েছে, কয়েকজন মিলে অন্তাক্ষরী শুরু করেছে। বেসুরো গানের সুর কানে আসছে। লাঞ্চ টাইমের আগে বোধহয় বাস থামবে না। বিয়াস নোটপ্যাডের লেখাগুলোর দিকে তাকালো। প্রথম লেখাটা ওকেই সম্বোধন করা। বিয়াস, প্রথম যেদিন তোমায় দেখেছিলাম সেদিন তেমন কোনো আগ্রহ বোধ করিনি। কলেজের আর 5টা মেয়ের মতোই আমার তোমাকে মনে হয়েছিল, কিন্তু একটু একটু করে সেই ধারণাটা বদলে যাচ্ছিল। তুমি স্বভাবে ঠিক আমার উল্টো। আমি বরাবরের ইন্ট্রোভার্ট। লোকে আমায় শান্ত ছেলে বলতো। মনের কথা কখনোই মুখ ফুটে বলতে পারতাম না। আর তোমার তো মুখটাই মনের ছবি, ঠিক পাহাড়ি নদীর মতো। পাথরের উপর দিয়ে বয়ে আসছো বলেই হয়তো এতটা স্বচ্ছ। এই স্বচ্ছতাই আমাকে আকর্ষণ করেছিল। এখন মধ্যরাত, সারাটা শহর ঘুমোচ্ছে, আমি নির্ঘুম চোখে তোমায় চিঠি লিখছি। হ্যাঁ, বিনা কাগজের চিঠি। এ চিঠি হয়তো কোনোদিন তোমার কাছে পৌঁছবে না, তবু একান্ত গোপন অনুভূতিগুলোকে সাজানোর চেষ্টা করলাম মাত্র। জানি ব্যর্থ হলাম। ইন্ট্রোভার্ট মানুষদের এই এক সমস্যা, এরা গোপনেও মুখ চোরা। ভালো থেকো দুরন্ত বিয়াস, এমনটা খামখেয়ালি থেকো, সকলের থেকে আলাদা। ইতি শূন্য। কেন শূন্য লিখলাম জানো? আমার পরিচয়টা আমি কোনোদিন তোমার কাছে প্রকাশ করতে চাই না। অবশ্য হয়ে আসছিল বিয়াসের অনুভূতিগুলো। অদ্ভুত অজানা একটা শিহরণ খেলে যাচ্ছিল প্রতিটা শিরা উপশিরায়। স্ক্রল করছিল বিয়াস, সব লেখাগুলো ওকে পড়তে হবে। অদৃশ্য একজনের মনের অনুভূতি জানার দুর্বার আকর্ষণ পেয়ে বসেছে ওকে। কে এই শূন্য? বিয়াস, আজ তোমাকে দেখলাম আকাশ নীল কুর্তিতে। শরতের আকাশকে টেক্কা দিয়ে তুমি হাঁটছিলে। আমি ছিলাম ঠিক তোমার পেছনেই। কিছু বন্ধু বান্ধব পরিবৃত হয়ে হাসছিলে তুমি। তোমার উজ্জ্বল উপস্থিতি
সকলের মধ্যে মিশে গিয়েও অসাধারণ হয়ে থাকার ক্ষমতাটা বোধহয় আমার জন্মগত। তুমি আমার কপালে আসা অবাধ্য চুলগুলোকে শাসন করে সরিয়ে দিলে, কিন্তু তারাও বোধহয় আমার মতোই অবাধ্য। তাই তোমার নিষেধ না শুনে কিছুক্ষণের মধ্যেই পড়ল আবার তোমার দুই ভ্রুর মাঝখানে। আমিও যেমন চোখ সরিয়ে নিয়েও আবার তাকাতে বাধ্য হই, ঠিক তেমনি। জানো বিয়াস, তোমাকে দেখার পর থেকে নিজের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছি। পড়াশোনার ফাঁকে তোমার মুখটা মাঝে মাঝে আমার দৃষ্টিপথকে আড়াল করে রাখে, আর তখন আমার মনের মধ্যে একটা অশান্ত হাওয়া এলোমেলো করে দেয় ভাবনার তারগুলোকে। আমি জানি বিয়াস, আমি তোমার পছন্দের তালিকায় কিছুতেই থাকতে পারি না। আমি তোমার মতো উজ্জ্বল নই, আমি কথা বলতে পারি না, আমি আনস্মার্ট। তাই সাহস করে কোনোদিন বলতেও যাব না তোমাকে। আর ভালোবাসা তাই খুব স্বার্থপর। একতরফা ভালোবেসেই আমি খুশি। যদি তোমার সামনে দাঁড়ালে তুমি কখনো ব্যঙ্গ করো আমার ভালোবাসা, সেটা হয়তো সইতে পারবে না। তাই এর থেকে আড়ালেই ভালো। ছোটবেলাতে মাকে হারিয়েছিলাম, কাজের মাসির কাছেই মানুষ, তাই হারানোর বেদনাটা আমি খুব ভালোভাবেই জানি। একতরফা ভালোবাসায় হারানোর ভয় নেই, তাই তুমি সবসময়ই আমার। বিয়াস মুখ বেঁকিয়ে বলল, উনি সব বুঝে বসে আছেন আগের থেকে। মালবিকা বলল, এই বিয়াস, কাঁদছিস কেন? বিয়াস চমকে উঠে নিজের গালে হাত ছোঁয়ালো। দেখল দুফোঁটা গরম জল ধীরে ধীরে গাল বেয়ে চিবুক ছুঁইতে চাইছে। তাড়াতাড়ি জল মুছে নিয়ে বলল, তোর দুঃখে রে মালবিকা? মালবিকা অবাক হয়ে বলল, আমার দুঃখে মানে? এই যে অনেকক্ষণ চেষ্টা করেও তুই একটাও সেলফি তুলে উঠতে পারলি না। প্রতিবারই ঠিক ক্যামেরা ক্লিক করার সময় বাসটা বাম্পার পেরোচ্ছিল, আর তোর ছবিটা বারবার হেজি হয়ে যাচ্ছিল। এই দুঃখে কাঁদছি রে। মালবিকা ৪৫ ডিগ্রি ঘুরে বিয়াসকে জড়িয়ে ধরে বলল, একমাত্র তুই আমার মনের দুঃখ টের পাস রে বান্ধবী। তুই তো মন দিয়ে মোবাইল ঘাঁটছিলিস, কি করে বুঝলি আমার ১১ নম্বর ছবিটাও ভালো এলো না? ঘড়ির দিকে তাকিয়ে বিয়াস বলল, কারণ প্রতিবারই তুই বলেছিলিস, ইস এটাও গেল, একটাও ভালো হচ্ছে না। এই কথাগুলো শুনেই বুঝলাম তোর পিকগুলো ফেসবুকে আপলোড করার মতো হচ্ছে না। তবে তুই আর একটা কাজ করতে পারিস, যেমনি বাম্পারটা পেরোলো সঙ্গে সঙ্গে ছবিটা তুলে নিতে পারিস। একটা বাম্পার থেকে আরেকটা দূরত্ব একটু বেশি থাকে, অন্তত একটা ছবি তোলা যেতেই পারে। মালবিকা চোখ বড় বড় করে বলল, একদম ঠিক বলেছিস। আমি তো এতক্ষণ উল্টো করছিলাম। বাম্পারটা পেরোনোর পর বেশ কিছুক্ষণ অপেক্ষা করে যেমনি তুলতে যাচ্ছি অমনি লাভ ইউ বিয়াস। বিয়াস খুব ইচ্ছে করে কলেজের ক্যাম্পাসের সামনে চিৎকার করে বলি, লাভ ইউ। ভালোবাসায় দোষ কি? অন্যায় তো কিছু করিনি, কিন্তু ওই যে হারিয়ে ফেলার ভয়। যদি মুখের উপর বলে দাও তুমি এনগেজড, তাহলে তো ভালোবাসার রাস্তাটাও বন্ধ হয়ে যাবে। তার থেকে এই বেশ ভালো আছি। আমার একান্ত ভালোবাসা আছে, আর চোখে তোমায় দেখা আছে। আজ সন্ধেতে লুকিয়ে লুকিয়ে তোমার অনেক ছবি তুলেছি। তুমি স্টেজে নাচছিলে, মনে হচ্ছিল একটা চঞ্চল ময়ূরী তার দুটো ডানা মেলে নাচছে। নাচের পুরো ভিডিওটা তুলেছি। জানো বিয়াস, এই ফোনটা আমি কিনেছি শুধু তোমাকে এর মধ্যে বন্দি করে রাখবো বলে। অন্য কিছু থাকবে না এই ফোনে। কি ভাবছো, বড্ড পজেসিভ? হ্যাঁ, তা একটু আছে। অন্য কারো নম্বরের পাশে তোমার নাম থাকুক চাইনি আমি। গ্যালারিতে তোমার ছবির পাশে
আরও 5টা ছবি থাকুক, চাইনি আমি। বিয়াস পড়তে পড়তে মুখ ভেঙে বলল, তবুও কোনো দিন প্রকাশ করবে না, তাই তো? কিন্তু মিস্টার, তুমি যে আমার কাছে ধরা পড়ে গেছো, এখন শুধু সকলের সামনে তোমার স্বীকারোক্তি আদায় করতে হবে আমায়। বিয়াস একদিন খোলা চুলে নীল শাড়ি পরে আমার সামনে দিয়ে হেঁটে যাবে? আমি আমার ক্যামেরা বন্দি করব তোমায়, নজরবন্দিও করতে পারি। আচ্ছা বিয়াস, ধরো তোমার উপরে দায়িত্ব পড়লো আমাকে প্রপোজ করার, কিভাবে বলবে তুমি? হ্যাঁ, আমি পারিনি প্রপোজ করতে, তাই বাধ্য হয়ে তুমি হাল ধরেছ। এবার বলো তো কিভাবে প্রপোজ করবে? জানি ফণিতা না করে তুমি এসে বলবে, ভালোবাসলি লুকিয়ে থাকা কেন? মেরুদণ্ড সোজা রেখে যখন বলতেই পারো না, তখন ভালোবাসার দরকার কি? কি ঠিক বললাম তো? তুমি তো এমনই বিয়াস, তলোয়ারের মতো ছকছকে। কিন্তু আমি যে পারি না, তোমাকে দেখলেই আমার কথাটা আমার সাথে অসহযোগিতা করে। কোথায় যেন বেপাত্তা হয়ে যায় সব শব্দগুলো, পড়ে থাকে শুধু একরাশ অনুভূতি, যেগুলো আমি উপলব্ধি করতে পারলেও তোমাকে বোঝাতে পারবো না। আবার আজ আরেকটা অন্যায় করলাম। তুমি যখন ক্লাসে বসে এক মনে খাতায় লিখছিলে, তখন একটা ছবি তুলে নিলাম তোমার। বেখেয়ালি বিয়াস ধরা পড়ল প্রেমে। খুব ভয় ভয়ে থাকি, বলতে পারো আতঙ্কে। এই বুঝি কেউ এসে বলল অমুকের সাথে বিয়াস এনগেজড হলো। বিশ্বাস করো, ভাবলেই আমার বুকের ভেতরটা থরথর করে ওঠে। তারপর নিজের মনকে সান্ত্বনা দিয়ে বলি, ভালো থাকুক বিয়াস, এমনি লাগাম ছাড়া উচ্ছল থাকুক। আমি তোমার বাঁধতে চাই না বিয়াস, তুমি চলো নিজের ছন্দে। জানি একদিন তুমি পড়বে এই লেখাগুলো আর হেসে ভাববে পাগলের পাগলামি। বিয়াস মুচকি হেসে বলল, ভুল ভাববো কি, পাগলই তো। এত ভালোবাসা লুকিয়েছে ঘুরে বেড়ায়, সে পাগল ছাড়া আবার কি? মালবিকা গান শুনতে শুনতে ঘুমোচ্ছে, গোটা বাসই ঝিমোচ্ছে প্রায়। বিয়াস উঠে দাঁড়িয়ে তাকালো তার দিকে, তারও চোখ বন্ধ, কানে হেডফোন, সম্ভবত গান শুনছে। ওদের বাসটা যখন দীঘা পৌঁছালো, তখন সূর্য পশ্চিম আকাশে যাবার প্রস্তুতি করছে। মাঝে একটা ধাবা টাইপের জায়গায় ভাত খেয়েছিল, বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার শুরু করেছিল যাত্রা। দীঘায় পৌঁছতেই 4টে বাসের সব যাত্রী এক জায়গায় মিট করল। হই হুল্লোড় দ্বিগুণ বেড়ে গেল। মধ্যবয়স্ক প্রফেসররা বললেন, তোমরা কলেজ স্টুডেন্ট, তাই আশা করি তোমরা নিজেরা বুঝে চলাফেরা করবে। আমরা হোটেলে যাচ্ছি, তোমরা সমুদ্র ঘুরে তারপরে এসো। প্রত্যেকেই বারবার দীঘা ঘুরে গেছে, কিন্তু বন্ধুদের সাথে আজ আসা মজাই আলাদা। তাই চিরপরিচিত দীঘার সমুদ্র যেন আজ নতুন করে ভালো লাগছে সকলে। বিয়াস নিজের এলোমেলো চুল ঠিক করতে করতে বলল, চল মালবিকা, কটা সেলফি তুলি, আর বাপিকে একটা কল করে দিই। মালবিকা আর বিয়াস দল ছুট হয়ে ছুটছিল বিচের দিকে। বিয়াসের কাঁধের ব্যাগের মধ্যেই আছে নতুন পাওয়া ফোনটা। ফোনটা পাওয়ার পর থেকে যেন একটু বদলে গেছে বিয়াসের হাত। লজ্জা নামক অস্বস্তিকর বস্তুটি মাঝে মাঝেই উকি দিয়ে যাচ্ছে ওর চোখের পলকে, আর ওর চোখ দুটো বিচের মধ্যে খুঁজে বেড়াচ্ছে গ্রে টি শার্ট পরা মানুষটাকে। কিছু বন্ধু অলরেডি জলে নেমে গেছে প্যাট গুটিয়ে। মেয়েগুলো জিন্সের নিচটা গুটিয়ে আপাতত ঢেউ খাচ্ছে। মালবিকা বলল, চল ঢেউকে পিছনে রেখে ছবিটা তুলি। কিছুক্ষণের মধ্যেই ছক করে সূর্যটা ডুবে গেল জলের উপর। আকাশের রক্তিম আভা মুছে দিয়ে সন্ধ্যা প্রদীপ জ্বালাতে ব্যস্ত আকাশ। দূর থেকেই প্রফেসর মিতালি গুপ্তা বলে উঠলেন, উঠে এসো সবাই, কাল বিকেলে বাস ছাড়া হবে। কাল সকালে সমুদ্র স্নান করো সবাই, সন্ধ্যের দিকে
একদম সি বিচে যেও না, ঢেউয়ের বেগ বাড়ছে কিন্তু। বর্ণালী বলল, জানতাম প্রফেসররা সঙ্গে এলে 7টাকেই রাত করে ফেলবে। এখন থেকে হোটেলে ঢুকে কি করবি বলতো? চল না হয় একটু মার্কেট থেকে ঘুরে আসি। দেখতে দেখতে 7জন প্রফেসরই এসে পৌঁছলো বিচে। স্টুডেন্টরাও মন খারাপ করে উঠে পড়ছিল। সবাইকার দাবি একটু মার্কেটে ঘুরবে, খাবে। স্যার ম্যামরা অন্ধকারে সমুদ্র দেখছে, ওপরের বাঁধানো চত্বরে বসে। ছেলেমেয়েরা এলোমেলো ঘুরছে। হঠাৎই মালবিকা খেয়াল করলো বিয়াস তো নেই ওর পাশে। ভিড়ের মধ্যে এদিক ওদিক তাকালো, না, বিয়াস নেই। তাহলে কি ও বিচে? কিন্তু ও তো উঠে এলো মালবিকার সাথেই। পিছন ফিরে বিচে যাওয়ার আগে রিং করলো ওর ফোনে। নট রিচেবল বলছে। বর্ণালী, অদিতি, চন্দ্রানীদের দলটা একটা মুক্তোর দোকানের সামনে দাঁড়িয়ে এটা ওটা দেখছে। ওখানেও তো দেখতে পেল না বিয়াসকে। এভাবে মালবিকাকে কিছু না বলে ও তো চলে যাবে না কোথাও। সমুদ্রের দিকে তাকিয়ে দেখল অন্ধকার বাড়ার সাথে সাথেই দামাল হয়ে উঠেছে সমুদ্র। অজস্র ঢেউ এসে আছড়ে পড়ছে বিচে। ঢেউয়ের আওয়াজে ঘিরে নিজের গলার স্বরই ভালো করে শোনা যাচ্ছে না। মালবিকা মালতী ম্যামকে গিয়ে বলল, ম্যাম ম্যাম ম্যাম, বিয়াসকে দেখতে পাচ্ছি না কোথাও। সামনের দোকানগুলোতেও খুঁজলাম। ম্যাম ছাড়াও অন্যান্য স্যাররা বিরক্ত হয়ে বললেন, এই জন্যেই তোমাদের নিয়ে ট্যুরে আসতে নেই। এত বড় বড় ছেলেমেয়েরা যদি অবাধ্যতা করে তাহলে তো আর কিছু বলারই থাকে না। এখন সব আনন্দ বাদ দিয়ে টেনশন নিয়ে খোঁজো মেয়েটা কোথায় গেল। দেবাশিস স্যার বললেন, তা ফোনে কি ট্রাই করেছ? মালবিকা ঘাড় নেড়ে বলল, স্যার নট রিচেবল বলছে। বিচে এখনো বেশ কিছু মানুষ ইতস্তত ঘুরছে, কিন্তু কেউ জলের মধ্যে নেই। সমুদ্র থেকে একটু তফাতে হাঁটছে মানুষ। হঠাৎই মানিক স্যার বললেন, ওই যে জলের মধ্যে কে দাঁড়িয়ে আছে, দেখো তো, আমার ভুল নয় তো আবার? মালবিকা কিছু দেখার আগেই একটা বড় ঢেউ এসে আছড়ে পড়ল বাড়িতে। তার আগেই কৃষাণু স্যার লাফিয়ে নেমে ছুটল সমুদ্রের দিকে। দেবাশিস স্যার বললেন, কৃষাণু আসতে। ঢেউগুলো বড় ভয়ঙ্কর। আবহাওয়া দপ্তরের সতর্কতা ছিল আজ সন্ধ্যের পর জলে না নামার। আমি একটু আগে ওয়েদার রিপোর্টে দেখলাম। ততক্ষণে আমাদের স্টুডেন্টরা সি বিচ ছেড়ে উঠে এসেছে বলে আমি আর কিছু বলিনি। কৃষাণু কৃষাণু, একটু সাবধানে। এবারে পরিষ্কার হলো ওটাই বিয়াস। কোমরের থেকে বেশি ভিজিয়ে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর ঢেউয়ের সামনে। মালবিকা ফিসফিস করে বলল, বিয়াস তো এমন সাহসী নয়। সাহসী ঠিকই, কিন্তু এমন বেসামাল তো ও নয়। কি হলো? কৃষাণু ছুটে গিয়ে আরেকটা বড় ঢেউ আসার আগেই বিয়াসকে হ্যাচকা টান দিল। নোনতা জলে ভিজে বিয়াস টান সামলাতে না পেরে কৃষাণুর বুকের উপর এসে পড়ল। কোনো মতে টাল সামলে নিয়ে চেঁচিয়ে উঠল সদা শান্ত গম্ভীর কৃষাণু রায়, ছি, এমন ছেলে মানুষই তো তোমার কাছ থেকে আশা করিনি। সকলকে টেনশনে ফেলে হ্যারাস করে এত আনন্দ পাচ্ছিলে তুমি। পারলে এভাবে আমাকেও দুশ্চিন্তায় ফেলতে। কিছু যদি হয়ে যেত, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, কি করতাম আমি বলো তো? কি জবাব দিতাম তোমার বাবার কাছে? কৃষাণু থরথর করে কাঁপছে উত্তেজনায়। বিয়াস এক্কেবারে নিশ্চুপ, মুখে একটাও কথা নেই। প্রাণচঞ্চল বিয়াস যেন মুহূর্তের শান্ত নদী হয়ে গেছে। জলের তরঙ্গটুকু অনুভব করা যাচ্ছে না। কৃষাণু আবার বলল, এসব ছেলে মানুষই কি? দেখো বিয়াস, তুমি সাহসী, হই হুল্লোড়ে সেগুলো মানা, কিন্তু এভাবে নিজের জীবন নিয়ে ছিনিমিনি খেলার কোনো অর্থই নেই। এগুলোকে সাহস বলে না, বলে দুঃসাহস। আর দুঃসাহস মানুষের বিপদ ডেকে আনে। কৃষাণু বিয়াসের একটা হাত শক্ত করে ধরে বলল, ওপরে চলো, নোনা হাওয়ায় শরীর খারাপ করবে। হোটেলে গিয়ে ভিজে পোশাক চেঞ্জ করে নাও। এভাবে কোনো দিন আর ভয় দেখিও না, বুঝলে?
গভীর গলায় কথাগুলো বলল কৃষাণু। কৃষাণুর শক্ত মুঠোর মধ্যে বিয়াসের হাতটা তীর করে কাঁপছে। দুজনেই উঠে এলো উপরে। স্যারেরা বিয়াসকে বেশি বকাবকি না করেই বলল, ভুল করেছ, আর যদি এরকম ভুল না দেখো, বুঝলে? মালবিকা বিয়াসকে জড়িয়ে ধরে বলল, তুই যে বললি ব্যাগটা ধর, আমি চপ্পলটা ঝেড়ে নি, তারপর ওখানে কেন গেলি বিয়াস, কেন গেলি? এই নে তোর ব্যাগ, তোর ফোনটা কি তোর ব্যাগের মধ্যেই আছে? আমি তো তোকে কতবার কল করেছিলাম। বিয়াসের ঠোঁটে হালকা হাসির ছোঁয়া। বিয়াসদের রুমে মালবিকা, বর্ণালী আর বিয়াস, ওরা তিনজনই থাকবে এই রুমটাতে। বর্ণালী হড়বড় করে বলল, যা ভয় দেখিয়েছিলে বস তুমি। হ্যাঁ রে, তুই তো প্রেম করিস না, তাহলে ওটা সুইসাইড নয়? বল না বিয়াস, তাহলে ওটা কি? বিয়াস বলল, ওটা হলো প্রেমে পড়ার ইঙ্গিত। জানিস তো, কেউ প্রেমে পড়লে এমনি উদাসীন হয়ে যায়। আমারও মনে হচ্ছে আই অ্যাম ইন লাভ। মালবিকা বলল, কার প্রেমে? শেষ পর্যন্ত সৌরনীল। তবে ছেলেটা কি ভিতুর ডিম রে? চন্দ্রানী বলল। সৌর তোর প্রিয়তমা ঢেউয়ের সামনে, যা গিয়ে উদ্ধার করে নিয়ে আয়। সৌর বলল, জলে আমার ফাড়া আছে, আমি নামতে পারবো না। তাছাড়া বিয়াস খুব সাহসী, ও এক্ষুনি উঠে চলে আসবে, দেখিস। বর্ণালী হেসে বলল, আর আমাদের কৃষাণু স্যার তো পুরো হিরোর মতো লাভ দিল, সেটা বল। বিয়াস বলল, থাম তো তোরা, শেষ অবধি চশমা পরা অমন গম্ভীর মুখের হিরো দেখেছিস? মালবিকা মুখে ক্রিম খুঁজতে খুঁজতে বলল, যাই বল, কাল স্যারকে একটা থ্যাঙ্কস জানাতেই হবে আমাকে। বিয়াস বিছানায় শুয়ে বলল, তোরা যেমন করছিলিস তেমন কিছু নয় রে। ঘড়িতে মাত্র 8:15 বাজছিল, মধ্যরাত তো নয়। আর আমিও মাছ সমুদ্রে চলে যাইনি, কোমর অব্দি জলে দাঁড়িয়েছিলাম মাত্র। তোদের তো সবেতেই বেশি ভয় রে। বর্ণালী বলল, তুই তো এমন বলছিস বিয়াস, যেন পাড়ার সুইমিং পুলে কোমর অব্দি জলে দাঁড়িয়ে মজা করছিস। আরে আজ নাকি সন্ধ্যের পর থেকে সমুদ্রে না নামার সতর্কতা জারি করা ছিল। বিয়াস আড়মোড়া ভেঙে বলল, মালবিকা, আমার খাবারটা প্লিজ একটু রুমে নিয়ে আসবি রে, আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছে। ওরা ঘাড় নেমে চলে গেছে নিচের ডাইনিং হলে। একলা ঘরে পাগলের মতো হাসছিল বিয়াস। নতুন ফোনটা নিয়ে তার নোটপ্যাডে লিখল, ছুটে গিয়ে সমুদ্র থেকে আমাকে বাঁচানো মানেই সে সাহসী নয়। নিজের অনুভূতিগুলোকে যে প্রকাশ করতে পারে না, সে আমার চোখে ভীষণ ভীতু। আপাতত নীল শাড়ি নেই, তাই নীল কুর্তি পরে কাল দাঁড়াবো ব্যালকনিতে। ভিতুরামের একটা ইচ্ছে অন্তত পূরণ হোক। আর হ্যাঁ, এই গানগুলো সবকটা আমারও খুব প্রিয়। ছবি তোলার হাতটাও নেহাত মন্দ নয়, কিন্তু ক্লাস নিতে এসে লুকিয়ে ছাত্রী ছবি তোলার দায়ে জেল পর্যন্ত হতে পারে, বুঝলে? ভালোবাসাটা যে একতরফা নেই, সেটা শুধু জানিয়ে দিলাম গোমরা মুখে। আর একটা কথা, মোবাইলটা ভুল করে আমার সিটে ফেলে রাখা হয়েছিল নাকি ইচ্ছে করে? যেভাবেই রাখা হোক, প্রপোজের পদ্ধতিটা কিন্তু ভীষণ রোমান্টিক। তাই তো বিয়াস হঠাৎ থমকে গেছে, ছুটতে ছুটতে থামতে চাইছে, শান্ত হয়ে বইতে চাইছে নতুন বাকে। খেয়ে দে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল বিয়াস। স্বপ্ন দেখল, চশমা পরা গম্ভীর মুখের মানুষটা তার হাতটা শক্ত করে ধরে বলছে, এভাবে কেউ চিন্তায় ফেলে আমাকে? ঘুমের মধ্যে শিউরে উঠল বিয়াস। বালিশটাকে আঁকড়ে ধরে বলল, বেশ করুন, তোমায় চিন্তায় ফেলে। ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়িয়েছিল বিয়াস। কুয়াশার মধ্যে দিয়ে সমুদ্র দেখছিল। দরজায় হঠাৎ কেউ নক করল। মালবিকা গিয়ে দরজা খুলতেই পরিচিত গলার স্বরে কেঁপে উঠল বিয়াস।
এলোপাথালি হাওয়াতে উড়ছে ওর এলো চুল। ওর পরনে নীল কুর্তি, পিছনে পায়ের শব্দটা ক্রমশ এগিয়ে আসছে ওর দিকে। বিয়াসের হৃৎপিণ্ডটা হঠাৎ করেই দ্রুতগামী হলো, যেন কত কাজ পড়ে আছে। তাই আওয়াজে ছুটোছুটি করছে বুকের বাম দিকে। 2 সেকেন্ডে সব কাজ ছাড়তে হবে তাকে। নিজের হৃদযন্ত্রের আওয়াজ শুনতে পাচ্ছে সে। পিছনে এসে দাঁড়িয়েছে সে, ধীর গলায় বলল, রাতে খেতে নামলে না যে? তাই বিমানবাবু খোঁজ নিতে বললেন। শরীর ঠিক আছে তো? যদি জ্বর আসে তাহলে কিছু ওষুধ দিতে হবে, মালতীদি বললেন। বিয়াস ঘুরে দাঁড়ালো, সোজাসুজি তাকালো ওর দিকে। তার চোখে অপলক মুগ্ধ দৃষ্টি, দাড়ির ভাঁজে অল্প হাসির ছোঁয়া। বিয়াস বলল, বিমানবাবুকে গিয়ে বলবেন আমি একদম পারফেক্ট আছি, আর মালতী ম্যামকে বলবেন আমার একদম কোনো রকম কোনো ওষুধ লাগবে না। আচ্ছা বলতেই যাচ্ছিল কৃষাণু, তার আগেই বিয়াস ওর হাতটা ধরে বলল, আর কৃষাণু স্যারকে বলবেন তার ফোনটা যেন নিয়ে যায় আমার কাছ থেকে। কৃষাণুর চোখে লজ্জা, অসহায় গলায় বলল, ধরে ফেলেছ? বিয়াস চোখের ইশারায় বলল, হ্যাঁ অনেক দিন আগেই। কবে বলুন তো? কৃষাণু বলল, কবে? যেদিন ক্লাস করাতে করাতে বলেছিলেন আজ বিয়াস চ্যাটার্জি অ্যাবসেন্ট। আমি ওয়াশরুমে গিয়েছিলাম, দরজা দিয়ে ঢোকার সময় শুনলাম আপনার কথাটা। আপনার গলায় শুধু একজন স্টুডেন্টের খোঁজ নেওয়ার অনুভূতি ছিল না, সাথে ছিল আরও কিছু। আরেকদিন আপনি আনমনে তাকিয়েছিলেন আমার দিকে, সামনে বই খোলা, অথচ আপনার দৃষ্টি আমার দিকে। ধরা তো আপনি সেদিনই পড়ে গেছেন। কৃষাণু লজ্জিত গলায় বলল, সরি, পারলে আমায় ক্ষমা করো। বিয়াস বলল, এই নিন আপনার ফোন। কৃষাণু হাত বাড়িয়ে ফোনটা নিল। বিয়াস বলল, নোটপ্যাডে আমিও কিছু লিখে রেখেছি, পড়ে দেখবেন একবার। মালবিকা আর বর্ণালী পিছনে দাঁড়িয়ে বোধহয় কিছুটা শুনেছে। মালবিকা বলল, সত্যি কৃষাণু স্যার? হ্যাঁ রে, স্যারকে দেখে তো মনে হয় রোমান্স শব্দটা স্যার লাইফে শুনেননি। বিয়াস বলল, শোনেনি হয়তো, তবে অ্যাপ্লাই ঠিক করতে পারে। চল বিচে যাওয়া যাক। সিঁড়িতে নামার সময় কৃষাণুর সাথে চোখাচোখি হলো বিয়াসের। কথা হলো না বলে কৃষাণু ফোনটা এগিয়ে দিল বিয়াসের দিকে। ও ফোনটা হাতে নিয়ে নোটপ্যাডটা খুলে দেখল, গোটা পেজ জুড়ে বিয়াস আই লাভ ইউ লেখা। বিয়াস কৃষাণুর কানের কাছে ফিসফিস করে বলল, লিখলে হবে না, মুখেও এই কথাটা বলতে হবে। কৃষাণু হালকা হেসে বলল, মুখে বলতে না পারলেও আমার ভালোবাসা আপেক্ষিক নয়, চিরস্থায়ী। বিয়াস চুপি চুপি বলল, কাইন্ডলি বিমানবাবুকে আমার হয়ে একটা খবর দেবেন প্লিজ। বলবেন আমি বলেছি আমি কৃষাণুকে ভালোবাসি। কৃষাণু হেসে বলল, প্রাণচঞ্চল বিয়াস, এমনই থেকো, পাল্টে যেও না। ভোরের সদ্য ওঠা সূর্য জানিয়ে দিল নতুন দিনের সূচনা হলো। কৃষাণু ফিসফিস করে বলে উঠল, ভালোবাসি। বিয়াস একটু জোরেই বলে উঠল, লাভ ইউ।